সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই। আপনারা জানেন গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সেটি এক পর্যায়ে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছিল। সরকার পতনের এক দফা দাবি তোপের মুখে শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। আর এই আন্দোলনের পেছনে রয়েছে নানা ঘটনা, অনেক গল্প, অনেক মায়ের কান্না, অনেক ভাইয়ের আহাজারি, অনেক বাবার বুক ফাটা আর্তনাদ। আর সেই গল্প আমরা শুনবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আসলে প্রশ্নটি তুলবই, কারণ হলো এই প্রশ্নটি করবারে আছে, কারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে আসলে এটি আসলে আন্দোলনের কৃতিত্ব কার বেশি বা কি, এই বিষয়টি নিয়ে কৃতিত্বের জন্য না। আমার যে প্রশ্নটি সেটি হলো যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনের সাথে রাজনৈতিক একাত্মতা ছিল, সারা দেশের মানুষের মানসিক সাপোর্ট ছিল। একটা পর্যায়ে সব মানুষ এই আন্দোলনে জড়িয়ে গেছে, আপনি যেমনটি বলছিলেন, এটি যেমন সত্যি। এর পাশাপাশি এই যে আন্দোলনটি যে এক দফায় গেল, এখানে তো একটা ডিপ্লোমেসি আছে, পলিটিক্যাল ডিপ্লোমেসি আছে, যেটা তো ছাত্ররা দ্বিধান্বিত ছিল, এটা তো নিঃসন্দেহে বলা যায়। কারণ ছাত্র নেতৃত্ব ছিল, তখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সরকারের গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে, এবং তুলে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন বিবৃতি দেওয়ানোর চেষ্টা করছিল। এমনকি যখন এক দফার প্রশ্নটি আসে তখন কিন্তু ছাত্র নেতৃত্ব দ্বিধাহীন ছিল। তো সেই পর্যায় থেকে আপনারা রাজনীতিকরা যেভাবে এই এক দফায় নিয়ে গেলেন, এই ডিপ্লোমেসিটা আসলে কি একটু সাধারণ মানুষের সেটা হলো যে যেটা সবার জানার ব্যাপার, এটা নিয়ে আমি ইতিমধ্যে বহু জায়গায় কথা বলেছি। আমাদের তো বলতে পারেন আসলে 16 তারিখের আবু সাঈদের ঘটনা, এর ভিতরে এটা যখন চলছে, এর ভিতরে 21 তারিখে আমাদের আব্দুল লতিফ নারায়ণগঞ্জের কাঁচপুরের ওখানে মহাসড়কে আহত হয়েছে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নেই যে এখন মানে সরকার উচ্ছেদের এক দফা দাবির আন্দোলনে সবাইকে যুক্ত করা এবং একটা সর্বাত্মক একটা মরিয়া লড়াই ছাড়া মানে যে লেন্থে যাওয়ার দরকার হয় সেই লেন্থে রাজনৈতিক দলগুলো এখন যাবে, দায়িত্ব নেবে, ঝুঁকে নেবে। ছাত্র তরুণরা তারা মাঠে আছেন। ইতিমধ্যেই আমাদের সাংস্কৃতিক কর্মীরা, ইতিমধ্যেই সমাজের নানা অংশের মানুষ, এবং তারাও কিন্তু নানাভাবে অসংখ্য ব্যানার নিয়ে তারাও কিন্তু মাঠে তারা নামতে থাকেন। তখন আমরা দলে কথা বলি, গণতন্ত্র মঞ্চে আলোচনা হয়, বিএনপির সাথে আমাদের যে লিয়াজোগ কমিটি, তখন তো সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। তখন ওভার টেলিফোন আমাদেরকে, তখন তো মানে হোয়াটসঅ্যাপে রেগুলার নাম্বার তখন আমরা ব্যবহার করতাম না। অ্যাকচুয়ালি 18 তারিখ কারফিউর পর থেকে আমাদের অনেককে তখন আত্মগোপনে তখন থেকে আমাদেরকে তখন গোটা আন্দোলনটা তখন সংগঠিত করতে হয়। আমি নিজেও 18 তারিখের রাতে আমি বাসা ছেড়ে দেই, এবং তারপরে আমাকে 3-4টা জায়গা আমাকে পরিবর্তন করতে হয়। এরকম প্রধান নেতৃবৃন্দের অনেকেই তখন তারা আত্মগোপনে যে তারা নিজেরা তখন একদিকে পুরো আন্দোলনটাকে রাজনৈতিকভাবে ছাত্র তরুণদের সাথে একটা নিয়মিত যোগাযোগ, এটা একটা বড় দায়িত্বের প্রশ্ন ছিল। তাদের সঙ্গে প্রাত্যহিকভাবে একদিকে তাদের সঙ্গে কথাবার্তা, আলাপ আলোচনা, তাদের খাদ্য রসদপত্র এগুলোর, কারণ তাদের অনেকেরই তখন ঢাকায় থাকারও তাদের জায়গা ছিল না। পুলিশ ইতিমধ্যে তখন হন্ট করা শুরু করেছে হলগুলোতে, তখন তো আর জায়গা ছিল না আন্দোলনকারীদের জন্য। তখন তারা বাড়ি বাড়ি যেসব মেসগুলো ছিল, পাড়াগুলো ছিল, মহল্লা, তখন তারা যাচ্ছে। এই আন্দোলনের ফ্রন্ট লাইনার যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ, কথাবার্তা, আলাপ আলোচনা, এবং যেটা হচ্ছে আমরা বলার চেষ্টা করি যে এখন এক দফার মানে সরকার পতনে সরকারকে বিদায় দেওয়া ছাড়া এখন এই শহীদদের প্রতি আমরা আমাদের দায় আমরা কোনোভাবে পরিশোধ করতে পারবো না। সুতরাং এক দফার যে আন্দোলন, অবিলম্বে সরকারকে বিদায় দেওয়া, এটাই তখন এই দাবিটা বলতে পারেন রাজনৈতিক দিক থেকে তো আমাদের আগেকার সিদ্ধান্ত, কিন্তু সময়টা আমরা বলতে পারি যে 16 তারিখের পর থেকে, বিশেষ কারফিউ জারির পরে, যখন এটা সত্যি সত্যি একটা গণপ্রতিরোধ, যখন একটা গণজাগরণের চেহারা নিল, যখন দেশব্যাপী একটা গণ অভ্যুত্থানের জমিন যখন তৈরি করছে, বোঝানো অভ্যুত্থানটা তখন থেকে অভ্যুত্থানটা শুরু হয়েছে। প্রতিদিন
শ্রমজীবী, সাধারণ মানুষ, নিম্নবিত্ত, বস্তিবাসী, গার্মেন্টসের শ্রমিক, হকার, মানে সমস্ত মানুষকে যখন যুক্ত করছে, তো তখন এটা এখন একটা মরিয়া লড়াই, এখন একটা জানবাজি লড়াইয়ের প্রয়োজন। তো এটা বলতে পারেন। এরপরে ছাত্র তরুণরা প্রথম দিকে তারা দ্বিধান্বিত ছিলেন, তো তারা শেষ দিকে এসে তখন তারা নিজের অনুধাবন করলেন যে সত্যি সত্যি এখন 8 দফা যেটা পরে 9 দফা হলো, এটা আলটিমেটলি পরে এটা 1 দফা তারাও বললেন যে না। আমি ওই সময় আমার স্পষ্ট মনে আছে, আমি পুরোপুরি আন্দোলনটা পর্যবেক্ষণ করছিলাম একজন সংবাদকর্মী হিসেবে। আমি দেখেছি যে ছাত্র নেতৃত্বের কোনো বক্তব্য ছিল না। 1 দফার দাবিটা আমি ফলো করেছি, রাজনৈতিকভাবে আসছিল, বারবার রাজনৈতিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছিল, কিন্তু ছাত্র নেতৃত্বের কোনো একটা অ্যাঙ্গেল থেকে 1 দফার বিষয়টি পাওয়া যায়নি। মানে যেটি হয়েছে সেটি হলো, বাস্তবিক অর্থে যেটি হয়েছে সেটি হলো যে আন্দোলনের যে স্রোত, এই স্রোত থামানোর কারো সাধ্য ছিল না। এটা সাধ্য ছিল না, এখানে কারো কিছু বলারও ছিল না, বলার ছিল না। এবং তখন এটা একটা মারমুখী একটা আন্দোলন, মারমুখী গণপ্রতিরোধ, মারমুখী একটা গণ অভ্যুত্থানের চেহারা নিচ্ছে, যেটা মুক্তিযুদ্ধের পরে আমি তো সবচেয়ে বড় এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন 9 বছরও আমি রাজপথে, আমি টানা প্রায় তখন আমি রাজপথে। আর এটা বলতে পারেন আমার জীবনের জন্য খুব অসাধারণ ঘটনা। এবং আমি মানে বাংলাদেশে যদি আপনি এখন জীবিত যদি 100 লোকের নাম বলেন 68-69 থেকে, যারা প্রতিটা গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গত 53-54 বছরে, সম্ভবত আমি তার মধ্যে একজন হব। আমার একটা বিরল সৌভাগ্য হয়েছে, প্রায় প্রতিটা গণ আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 53 বছরে প্রায় প্রতিটা লড়াইয়ের কখনো কর্মী, কখনো সংগঠক, কখনো নেতৃত্ব পর্যায়ের ঝুঁকি নিয়ে থাকার যে জায়গাটা। এবং এরকম সময় গেছে যে আমরা জীবনে বেঁচে থাকবো এরকম কথাটা মনে করিনি। আমি তো হাসিনার সামরিক স্বৈরতন্ত্রের আমলে 8 বার কি 9 বার পুলিশের একদম বেধড়ক অত্যাচার এবং পিটনের শিকার হয়েছে, 7-8 বার হাসপাতালে যেতে হয়েছে। আমার এই আঙ্গুলটা দেখছেন, এটাও আপনি রক্তাক্ত হয়েছেন, আমরা অনেকবার রক্তাক্ত হয়েছে। আমাদের পার্টির, আমাদের অসংখ্য মানুষ, পার্টি পরবর্তীকালে গণতন্ত্র মঞ্চের নানা আন্দোলনে পুলিশের হামলা, আক্রমণ, আমাদের নেতৃবৃন্দের রক্তাক্ত হওয়া, এবং তারা এটা করেছেন। আর বিএনপিতে বলতে পারেন তাদের তো ধরুন 50-60 লক্ষ মামলা, প্রায় 1 কোটি মানুষ ঘর ছাড়া। এবং আমাদের উপমহাদেশে এত নির্যাতন, নিপীড়ন খুব কম বিরোধী দলকে এত দীর্ঘ সময়ের জন্য আসলে মোকাবেলা করতে হয়েছে। বিএনপি বা ইভেন জামাত ইসলামও যদি বলি, এরকম আরও অনেকগুলো রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তো আছেই। তো এটা করেছে যেটা আপনি বলছিলেন, পরবর্তীকালে আমরা ছাত্রদেরকে এটা বোঝাতে সক্ষম হই যোগাযোগের মধ্য দিয়ে, যে এখন কোটার আন্দোলন এখন সব কিছুকে ছাপিয়ে এর কাছে আর দেন দরবার করার কোনো কিছু সুযোগ ছিল না, তার কাছে দাবি করার কিছু নেই। এখন তাকে বিদায়, কারণ যে পুরো দেশটাকে রক্তাক্ত করছে, যে কারফিউর অর্ডার দিয়ে, যেটা এখন এই যে বিবিসির এই যে মানে অনুসন্ধানের রিপোর্টে যেটা বেরিয়ে এসছে, যেটা তখনই আমরা জানতে পারছি, সরকারের 1 নম্বর থেকে যখন সরাসরি যখন গুলির আদেশ দেওয়া হচ্ছে, যখন মানা হচ্ছে যে একটা রক্ত গঙ্গার উপরও সরকার ক্ষমতাটা সে ধরে রাখতে চায়, তখন তাকে তো সর্বাত্মক ঝুঁকি নিয়ে মোকাবেলা করার ছাড়া রাজনৈতিক দল, ছাত্র, তরুণ যারা পরবর্তীকালে, তারা আপনি জানেন যে তারা তো কোটা বিরোধী আন্দোলন থেকে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম নিয়ে এই সাইনবোর্ডে তখন তারা দাঁড়িয়ে যায়। এবং এখানে একটা আমি নিশ্চয় বলবো যে এটা প্রথম দিকে আমি বলবো যে ছাত্র তরুণদের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা দৃশ্যত কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, একটা অরাজনৈতিক দাবি নিয়ে শুরু হয়েছে। অরাজনৈতিক দাবিটা এবং এই দাবির প্রতি সরকারের যে নিষ্ঠুরতা, সরকারের যে চূড়ান্ত তাদের যে অমানবিক যে নিষ্ঠুরতা, এটা সমাজের সকল অংশকে এটা কিন্তু যুক্ত করে ফেলে, যেটা রাজনৈতিক দলগুলো আগে আমরা নানা দাবিতে এদিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, কিছুটা আন্দোলনে কিছুটা দুর্বলতার জায়গাটা ছিল। একটা বড় কারণ ছিল এটা এমন একটা প্ল্যাটফর্ম ছিল যে প্ল্যাটফর্মে সবাই তখন যুক্ত হতে পেরেছে, রাজনৈতিক দল মানে দলমত নির্বিশেষে সবাই। তো এটা এখানে ছাত্রদের নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই। তারপরে যখন 1 দফার যখন দাঁড়িয়ে গেল, তখন তো বলতে পারেন যে মানে তখন দাঁড়ালো যে আচ্ছা না, যে ডু অর ডাই,
হয় আমরা মরবো অথবা আমরা জিতবো, হয় আমরা তাকে উচ্ছেদ করব এবং আমরা দেশটাকে রক্ষা করব, এরকম একটা পর্যায়ে যখন দাঁড়িয়ে গেল, তখন আমরা আত্মগোপনে একদিকে তখন আমরা আমাদের ঢাকা সহ দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল, তখন আমরা আবার আমাদের মধ্যে এক ধরনের সমন্বয় করে আমরা চেষ্টা করি। এর ভিতরে আমরা আবার আমরা এই ইয়ের পরপরই আমরা বলতে পারেন এই 16 তারিখের আগেই আমরা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আমরা 39টা রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটা বৈঠক করি। তো যে বৈঠকে বিএনপি নজরুল ইসলাম খান তিনি বৈঠকটা সভাপতিত্ব করেন। সেটা হচ্ছে এই সেগুন বাগিচায়, তারপরে যে শিশু কল্যাণ যে বিল্ডিংটা সেখানে, এবং সেখানে আমাকে বলা হলো যে সবার একটা বিবৃতি লেখেন, মিটিংটা চলছে। আমি আমাদের আকবর খানকে বললাম, তিনি বিবৃতিটা লিখলেন। আমি তাকে বললাম, মানে আমি শব্দগুলো বাক্যটা বলছি, তিনি লিখছেন, পরে সেটা আমি পাঠ করে শোনালাম, এবং সেটা একটা 39টা রাজনৈতিক দলের এই প্রথম মানে একটা যৌথ একটা বিবৃতি, যেখানে আমরা চূড়ান্ত একটা আহ্বান আমরা ডাক জানাতে পেরেছিলেন, আমরা জানাতে পেরেছি। এবং রাজনৈতিক দলগুলোরও আর কোনো দ্বিধা আর কোনো কিছু কাজ করেনি সর্বাত্মক আন্দোলনের ব্যাপারে। আমরা চেষ্টা করেছি যে আমাদের এমনকি যুগপথের বাইরে যেসব রাজনৈতিক দলগুলো ছিল, অনেকগুলো দল ছিল, বাম প্রগতিশীল ধারার দল, বাম জোট, অনেকগুলো রাজনৈতিক দল এর বাইরে ছিল, এবি পার্টি সহ। এবি পার্টি ওদিন 19 তারিখে আমাদের মিছিলের পেছনে পেছনে এবি পার্টির তারাও ছিলেন আমাদের মিছিল, তাদের মিছিল নিয়ে এখন সেখানে তারা আহত হয়েছিলেন। পরবর্তীকালে 18 তারিখের পরে যখন অনেকে অ্যারেস্ট হয়ে গেলেন, আত্মগোপনে চলে গেলেন, আমি নিজে আত্মগোপনে, তখন আমি এবং এবি পার্টির যে এখন যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আমরা প্রতিদিন আমাদের সমাবেশ বিক্ষোভের একদিকে নিউজ আর একটা যৌথ বিবৃতি আকারে, মানে কি যাবে, তো সেটা যৌথ বিবৃতি আকারে সেটা আমার একটা দায়িত্ব ছিল, সেই বিবৃতিগুলো তৈরি করা। এবং এরপরে আমরা আমাদের একটা দায়িত্বরত আমাদের মানে কয়েকজন আমাদের কমরেড ছিলেন, এবি পার্টিরও কয়েকজন সংগঠক ছিলেন, এটা মিলে আমরা প্রতিদিনই আমাদের প্রতিটা ঘটনার আমাদের বক্তব্য, আমাদের রিয়াকশান, আমাদের প্রতিবাদ, পরবর্তী কী কর্মসূচি, এটা প্রায় প্রতিদিনই এটা আমরা বলতাম। এটা কিন্তু এটা পুরো মানে আন্দোলনের একটা দিক নির্দেশ হিসাবে, এরপরে কি করণীয়, এরপরে কাজটা কি, রাজনৈতিক দলগুলো কি বলছে, পরবর্তী বক্তব্যটা কি, পরবর্তী ডাকটা কি, তো এটা কিন্তু এটা কোনো অসাধারণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটা চলতে চলতে যখন আমরা দেখলাম যে পরিস্থিতিটা বাড়ছে, 2-3 তারিখের দিকেই, 2 তারিখে যখন সাংস্কৃতিক কর্মীরা যখন একটা দ্রোহযাত্রা, যেটা প্রেস ক্লাবের সামনে আপনার মনে আছে, একদিকে ছাত্র তরুণ বৈষম্য বিরোধী আন্দোলন, রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক ভূমিকা, বলা হলো যে এখন এটা ছাত্র তরুণদের তো একা লড়াই না, সকল রাজনৈতিক দল, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিয়েই আমরা একদিকে বিএনপি, একদিকে যুগপথের শরিক, এর বাইরে বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক ধারার প্রায় সমস্ত দল, প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রত্যেকেই একটা ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ প্রতিরোধ, এটাকে অভ্যুত্থান, এটাকে নিয়ে যাওয়া, সরকারকে পদত্যাগে বাধ্য করা, এটাই ছিল সবচেয়ে সবকিছু ছাপিয়ে প্রধান জায়গাটা। তো এই অর্কেস্ট্রাটা আমরা চেষ্টা করেছি একটা প্ল্যাটফর্মে দাঁড় করা, একটা সমন্বয়টা করার জন্য। একদিকে পুলিশ খুঁজছে, পুলিশ হন্য হয়ে আক্রমণ করছে, নির্যাতন করছে, পুলিশ একদিকে গণগ্রেপ্তার করছে, বাড়ি বাড়ি মেসে মেসে মহল্লায় মহল্লায় হামলা দিচ্ছে, তারপরে তুলে নিয়ে যাচ্ছে। আবার একদিকে আন্দোলনটাকে আমাদেরকে বাঁচিয়ে, কিন্তু মানুষের যেটা অসাধারণ ব্যাপার, মানুষ জীবন দেবার জন্য মানুষের এরকম মনোভাব আমি এক সময় দেখেছি মুক্তিযুদ্ধের সময়, আর আমি দেখেছি এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে, আর এবার দেখেছি এমনকি এরশাদ স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনকে ছাড়িয়ে যে তার ব্যাপ্তির দিক থেকে, তার জঙ্গিত্বের দিক থেকে, অর্থাৎ তার, আমি ওই একটা বলছি যে তার একটা মিলিটেন্সির দিক থেকে, তার যে একেবারে দ্বিধাচিত্ততার দিক থেকে হাজার হাজার ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দলের সংগঠকরা, কর্মীরা, সমর্থকরা বুক চিতিয়ে যখন দাঁড়িয়ে যাচ্ছে, গুলিকর গুলিকর বলে তারা যখন পুলিশকে যখন গুলি করতে সবাই মানে, তখন বোঝা গেছে যে এই সরকারের দিন শেষ। লক্ষ লক্ষ মানুষ যখন রাজপথে দাঁড়িয়ে যায়, যখন জীবন দিতে তৈরি থাকে, তখন কামান এসবের কোনো কিছু ছিল আবু সাইদ দাঁড়ানো, এটা সিম্বলিক একটা
সিম্বলিক যেটা বলতে পারে। এবং এরপরে আমরা দেখেছি যে হাজারো শিক্ষার্থী বুক পেতে দিচ্ছে, সবাই তখন আবু সাইদ হতে চেয়েছে, সবাই তখন শহীদ হতে চেয়েছে এবং বলে যে আমরা কি বললাম যে আমরা তো মুক্তিযুদ্ধ তো অনেকে দেখেনি, তখন জন্ম হয়নি, কিন্তু এবার যে মুক্তিযুদ্ধের মতন দ্বিতীয় এক ধরনের মুক্তিযুদ্ধের আবেশ নিয়ে যে ডাক নিয়ে হাজির হয়েছে, যেই ফ্যাসিবাদ থেকে দেশকে রক্ষা করা, স্বৈরতন্ত্রকে দেশকে রক্ষা করা, যারা বাস্তবে বলতে পারেন, আমি প্রায় বলতাম, আমি অসংখ্য বক্তৃতা করেছি, হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে গোটা দেশকে জুয়ার কোর্টে মানুষ যেভাবে মানে জুয়ারিরা জুয়াতে হাঁটতে হাঁটতে যখন তার কিছুই আর দেওয়ার থাকে না, তখন সে নিজের পরিজনকে তখন জুয়ার কোর্টে সে তোলে। হাসিনা বাস্তবে তার ক্ষমতা রাখার জন্য পুরো 18 কোটি মানুষ পুরো দেশকে প্রায় কিন্তু জিম্মি করে ফেলেছে, একদমই জুয়ার কোর্টে তোলা। আমি বলেছি এই জুয়ারিদের হাতে আর কোনোভাবে দেশ দেওয়া যেতে পারে না, যারা এই মানুষকে জিম্মি করে। এবং এখানে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ভারতের বিশেষ করে ভূমিকাটা, যেটা মানুষকে প্রবলভাবে ক্ষুব্ধ করে এই গণ আন্দোলন গণসংগ্রামে। এবং তাদের দিক থেকে ন্যূনতম তারা নানা ইস্যুতে বিবৃতি দেয়, কথা বলে, কিন্তু বরঞ্চ আমরা দেখলাম যে তাদের ভূমিকাটা বরঞ্চ মানুষকে আরো এখন পর্যন্ত তারা তাদের কোনো। এবং যখন বলা শুরু করলো, ওবায়দুল কাদের যখন বলা শুরু করলো ভারত আছে তো দিল্লি আছে, তো আমরা আছি তো দিল্লি আছে, তো বোঝাই গেছে হাসিনার সরকার এটা যে কোনো বাংলাদেশের সরকার নয়, এটা যে ভারতের স্বার্থে ভারতের প্রয়োজনে বলতে একটা স্বাধীনতা বিরোধী একটা সরকার, যেটা গণবিরোধী অবস্থান তারা দেশ চালিয়েছে। একটা দল কতখানি দেউলিয়া হয়ে গেলে এরকম একটা জায়গায় যেতে পারে বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে তারা লক্ষ্য করেছে। এটা করতে করতে আমরা 2 তারিখে দ্রোহযাত্রা, যেখানে হাজার হাজার মানুষ, যেখানে শাহবাগে ওখানে যুক্ত হয়ে সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী তখন একাকার করে যখন শহীদ মিনারে যখন আসলো, সেখান থেকে কর্মসূচি, তখন তো একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তখন তারাও তারপরে 3 তারিখে সেখানে ঘোষণা, তারপরে ধরুন ঢাকা মার্চের যে ঘোষণা, তো এগুলো বলতে পারেন 3 তারিখেই বোঝা গিয়েছিল যে মানুষের, তখন দেখা যায় যে পুরো শহরটা একসময় বৈরুতকে আমরা বলতাম ছোটকালে, বৈরুত প্রায় এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত শহর ছিল, বৈরুত শহর সিরিয়ার। আর মনে হলো এবার ঢাকা শহর পুরোপুরি একটা যুদ্ধ আক্রান্ত, প্রায় একটা যুদ্ধরত একটা শহর। সেই যুদ্ধে অল্প সংখ্যক মানুষ একদিকে কামান বন্দুক অস্ত্র নিয়ে, আর ব্যাপার লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষের সমর্থন নিয়ে। তো এই মানুষের ভিত্তিটা ছিল তার সাহস, তার মনোবল, তার দেশপ্রেম, সে একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন। তো সেটা তখনই বোঝা গিয়েছিল যে সরকারের দিন শেষ। এবং আমি প্রবাবলি 3 তারিখে বক্তৃতা 3 তারিখে বক্তৃতা করলাম যে হাসিনার ভাগ্যটা এখন একেবারে চিকন সুতার উপরে ঝুলছে, যে কোনো সময়ে এখন তাকে আমরা এখন বিদায় দেব। আমি বললাম যে প্রবাবলি আর 24 ঘন্টা 48 ঘন্টাও সম্ভবত এই সরকার আর নাই। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা পল্টনে আমাদের সমাবেশ, পুলিশ ওখানে কর্ডন করে রেখেছে, প্রেস ক্লাবে যেতে পারবো না, পল্টনে যেতে পারবো না, ঠিক সেগুনবাগে আমাদের অফিসের উল্টো দিকে যেখানে সেকান্দার হোমিও হল, ঠিক তার ওখানে আইল্যান্ডে দাঁড়িয়ে সকল মিডিয়া, তখন প্রায় পুলিশরা আমাদের চারপাশে কর্ডন করে রাখা, তো মিডিয়া ছিল বলে তাৎক্ষণিক আমাদের উপরে হামলে পড়তে পারেনি। আমি জোনায়েদ সাকির সহ আমরা মাত্র 3-4 জন তখন সেখানে বক্তব্য রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা, আমাদের নাগরিক ঐক্যের, জেএসটির, ভাষানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন তো ছিলই। ফলে আমরা আমাদের নেতৃবৃন্দরা তখন চূড়ান্ত পর্যায়ে তখন আমরা ডাক দিই যে এখন অভ্যুত্থানের ডাক, এখন এই অভ্যুত্থান, এখন সর্বাত্মকভাবে এই মানুষ রাস্তায় নেমেছে, হাসিনাকে বিদায় দিয়ে এই মানুষ ঘরে ফিরবে। 4 তারিখে যখন আমরা দেখলাম যে 4 তারিখে মানে কারফিউ দিয়েও কোনোভাবে, আর কারফিউটা প্রথম দিকে মনে হলো একটু থিতু অবস্থা 1-2 দিন, কিন্তু পরের 1-2 দিনের পর থেকেই ঢাকা সহ দেশব্যাপী মানুষ কারফিউ ভঙ্গ করে হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমজীবী, রাজনৈতিক নেতা কর্মীরা যখন নেমে এসছে, তখন এটা সর্বাত্মক আন্দোলনের গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়। 4 তারিখেই যখন তিনি নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করে হাসিনা, এবং তখন দাঁড়ালো যে, এবং ইতিমধ্যেই সামরিক বাহিনীর কমান্ডারদের সাথে সেনাবাহিনীর প্রধানের বৈঠকটা, ওনাদেরও যে ফরমেশন কমান্ডারদের কি বৈঠক একটা হয় তাদের নানা উচ্চ পর্যায়ের,
সেই বৈঠকে সেটাও একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল। সেটা ছিল যে পরিস্থিতি জন্ম নিয়েছেন সেখানে সেনাবাহিনী সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবে, মানে অফিসাররা তারা সম্মতি দেয়নি। এটা একটা বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং ইতিমধ্যে আপনি জানেন যে এখানে প্রাক্তন সামরিক অফিসারদের তাদের যে বিভিন্ন সমিতি এবং তাদের যে সংগঠন থেকে তারাও এখানে কথা বলছেন, তারা মিটিং করছেন, তারাও একটা শক্ত বার্তা সেখান থেকে আসছে। এবং মহাখালী রাওয়া ক্লাবে তাদের মিটিং এবং সেখান থেকে তাদের একটা শক্ত বিবৃতি দেওয়াটা, এবং এটাও কিন্তু সেনাবাহিনীর এই ভূমিকা পালনের ক্ষেত্রে একটা অসাধারণ গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী আরেকবার প্রমাণ করলো যে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী গঠন হয়েছিল, এরশাদের সামরিক স্বৈরতন্ত্রের শেষ দিকে তখন নুরুদ্দিন সাহেবের নেতৃত্বে মানে সেনাবাহিনীর যে ভূমিকা, যে কারণের জন্য আন্দোলনের তুঙ্গ পর্যায়ে এসে তখন এরশাদকে তখন বিদায় নিতে হয়েছে, সেনাবাহিনী আরেকবার তখন তারা দেশপ্রেমের চৈতন্যে বা দেশপ্রেমের চেতনা নিয়ে তারা গুলি চালাতে তারা অস্বীকার করলেন। এবং এটাতে সরকারের লাস্ট তাদের যে স্টেক যেটা ছিল, যেটা আপনারা এখন এই যে দেখছেন এখন এই বিবিসির শেষ আশা ছিল যে তিনি আরও দরকার হলে 20-10-30 হাজার মানুষের রক্তের উপর দিয়েও বা আরও বেশি রক্তের উপর দিয়েও তার ক্ষমতায় থাকতে চাওয়াটা, এবং সেনাবাহিনী সেটাকে গ্রহণ করেনি এবং বলেছেন তারা তো এই ভূমিকায় তারা যাবেন না। এই বার্তাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 4 তারিখে যখন মিটিংটা হলো, সেনাবাহিনী বার্তাটা তাকে দিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি দেন দরবার করছেন, আলোচনা 5 তারিখে সকালবেলাতেও আলাপ আলোচনা করছেন। 5 তারিখে যখন ঢাকা মার্চ যখন শুরু হলো, তখন তো চারিপাশ থেকে সকালটাতে খুব শুরু হয়নি, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন হাজার হাজার মানুষ যখন যুক্ত হয়ে গেল, সত্যি তখন বিজয়ের তখনও পর্যন্ত না, তখন সেনাবাহিনী যখন চূড়ান্তভাবে যখন বলা হলো যে সরকারের নির্দেশনা অনুসারে গুলি চালাতে জনগণের বুকের উপরে সেনাবাহিনী অস্বীকার করছে, সেনা সদস্যরা তখন থেকে তারা জনগণের পক্ষে তারা দাঁড়িয়ে থাকা, কিছুটা সমর্থন জানানো, তাদের কিছু নিষ্ক্রিয় ভূমিকা মানে, এবং তারা আন্দোলনের পক্ষে তাদের এক ধরনের ভূমিকা, এটা জনগণকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। এবং তখন ওই যে মানে ছাত্র সেনা জনতা গড়ে তোলো একতা, ছাত্র সেনা জনতা গড়ে তোলো একতা, এই ধরনের স্লোগানগুলো মানে সেনাবাহিনীর সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তখন এর সঙ্গে যুক্ত করা। আর তখনই তারপরে আমি তো প্রথম খবর পাই, আমাকে 12টার 11:30 পৌনে 12টার দিক থেকে আমার রেগুলার ফোন তখন বন্ধ ছিল, তো আমাকে তখন ক্যান্টনমেন্ট থেকে তারপরে জেনারেল আকবর এবং তার বন্ধুরা মিলে তারা যোগাযোগ করার চেষ্টা করছিলেন যে ক্যান্টনমেন্টে বৈঠক হবে। জেনারেল আকবর অর্থাৎ সাবেক ডিজিএফআই ডিজি, জি, তো তারা তখন যোগাযোগ করেন। ইতিমধ্যেই তখন সেনাবাহিনী যখন বলা হলো যখন হাসিনাকে বলা হলো লাস্টে যে পরিস্থিতি এটা এখন আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে, সুতরাং আপনার এখন উচিত হবে ইমিডিয়েটলি আপনি পদত্যাগ করা। এবং এটা নিয়ে তিনি সময় চাচ্ছিলেন, তিনি জাতির উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য রাখবেন, এরকম নানাভাবে তিনি একটু চেষ্টা করছিলেন, কিন্তু তাকে কোনোভাবেই তাকে রাজি করানো যাচ্ছিল না। সম্ভবত তার বোন শেখ রেহানা বা 2-1 জন তার যারা একান্তই আপনজন, তারা মানে সর্বশেষ চেষ্টা করে তাকে তারপরে তারা রাজি বুঝিয়েছেন যে এখন যদি আপনি গোয়ার্তুমি করেন, জেদের বশবর্তী হন, তাহলে আপনাদেরও নিরাপত্তা আসলে আর থাকবে না। তখন পুরো যে গণভবনও তখন আক্রান্ত হবার, ইতিমধ্যে তখন রাজপথে তখন হাজার লক্ষ মানুষ তখন ঢাকার চারিপাশে, তখন লক্ষ্যটা একদিকে মানে এই গণভবন অভিমুখী, একদিকে পার্লামেন্ট অভিমুখী, পুরো জিনিসটা তখন এইদিকে আর কি। তখন চূড়ান্ত পর্যায়ে এসে তখন তিনি সিদ্ধান্ত নেন এবং তারপরে তো তিনি যেভাবে তিনি পালিয়ে গেলেন। তো তখন থেকেই তো আমরা তারপর ইমিডিয়েটলি জেনারেল আকবর বা অথবা ক্যান্টনমেন্ট থেকে সবার সঙ্গে তারা যোগাযোগ করে উঠতে পারেননি।
আমি ক্যান্টনমেন্টে শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমি ক্যান্টনমেন্ট গেট, তখন তো লক্ষ লক্ষ মানুষ। আমি ক্যান্টনমেন্ট থেকে তখন বলা হলো যে মিটিংটা এখানে সংক্ষিপ্ত হয়েছে, আমরা মিটিংটা করব মূলত বঙ্গভবনে। তো আপনারা যারা আছেন আপনারা বঙ্গভবনে, আপনারা ইমিডিয়েটলি বঙ্গভবনে আপনারা হ্রাস করেন। তারপরে আমরা বঙ্গভবনে আমরা যাই। এরপরে যখন আমরা সেনা দপ্তর থেকে যখন বলা হলো যে একটু পরেই সেনাবাহিনীর প্রধান তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, তো মানুষ তখন তো ধরে নিয়েছে যে হাসিনা ইজ নো মোর। এবং আমি তাৎক্ষণিকভাবে আমি টেলিভিশন আমাকে বলতে হবে যে এই বক্তব্যের অর্থ কী। কয়েকটা টেলিভিশন আমার ওই মানে অপ্রচলিত যে নাম্বারটা, যেটা অনেকে জানতেন, মানে আপনি যখন বঙ্গভবনে আমি তখন বললাম যে হাসিনার খেলাধুলা শেষ এবং এখন জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার এখন দাঁড়িয়েছে। এবং তারপরে তারপরে তিনি তো ওই জাতির উদ্দেশ্যে তার ভাষণটা 2বার করে সময়টার পরিবর্তিত হলো, যেহেতু আলোচনাটা সবাই আমরা যেতে পারিনি, আলোচনাটা শেষ হয়নি, সাময়িক কিছু আলোচনা হলো। তারপরে সবাই তখন বঙ্গভবনের দিকে তারা তখন হ্রাস করলেন। আমি যখন যেখানে আমি ছিলাম সেখান থেকে যখন একটা গাড়িতে করে যাচ্ছি, আমি এই দৃশ্য এক সময় দেখেছি, মুক্তিযুদ্ধের সময় এরকম দৃশ্য দেখেছি 16 ডিসেম্বরে, যখন আমি ম্যাট্রিক পরীক্ষার্থী, যখন আমি ক্লাস 10-এ তখন। আর এবারকার আরেকবার দেখেছিলাম এরশাদের 6 ডিসেম্বর, এরশাদের পতনের দিন। কিন্তু মানুষের তখন গোটা গুলিস্তান বা এই অঞ্চল মিলে সব মিলে হয়তো 25-30 বা 50,000 মানুষ হবে। এবার আমি যে অঞ্চলে ছিলাম পুরোটা তেজগাঁ দিয়ে পরে আমি মহাখালী হয়ে ক্যান্টনমেন্টে যাচ্ছি। আমার দেখার পরে গাড়ি এগোতে পারছিল না, আমি তো ঝুঁকে নিয়েছে। তখন হাজার হাজার মানুষ, যেখানে যাচ্ছি গাড়ি এগোতে পারছে না, জানলা খুলে দিচ্ছি, কেউ না হাত নাড়ছে, কেউ ফুল করছে মানে। এবং তখন বাংলাদেশের একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে মানুষের উচ্ছ্বাস, এটা একেবারেই মুক্তিযুদ্ধের আমাদের বিজয় দিবসের যে আমাদের উচ্ছ্বাসটা ছিল পাকিস্তানের আত্মসমর্পণের ওই সময়কালে, ঠিক একই রকম উচ্ছ্বাস। এরপরে আমরা ওই গেট থেকেই আমরা ক্যান্টনমেন্টের আর ভিতরে ঢুকতে পারিনি, সময়টাও তখন চলে এসছে। তখন আমরা বঙ্গভবনের দিকে তখন আমরা হ্রাস করি। আসতে যেয়ে আবার এই প্রায় লক্ষ মানুষের তাদের উচ্ছ্বাস, এবং তারা আমাদেরকে পথ করে দিচ্ছেন, তারা রাস্তা অবরোধ করছেন, তারা তো আমার যারা সাথে ছিলেন 2 জন, তারা বলছেন যে রাজনীতিরা যারা অনেকেই চেনেন নানা কারণে, তো মানুষজন অভিনন্দন জানাচ্ছে, নামতে বলছে, হাত তুলে। আমি 3বার 4বার সেখানে নামলাম, হাত তুললাম, 1 মিনিট 2 মিনিট করে তাদেরকে ধন্যবাদ জানালাম, তাদের কাউকে ভি চিহ্ন দেখাচ্ছি। আসতে প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লেগেছে, ম্যাক্সিমাম হয়তো 15-20 মিনিটের পথ ছিল। এই উচ্ছ্বাসটা একটা অসাধারণ, এটা বিজয়ের, একটা স্বস্তির, একটা আনন্দের। তো এই জায়গাটা ছিল একটা অসাধারণ একটা দৃশ্য। আমি এটা নিয়ে আমার ব্যক্তিগত ডায়েরিতে সামান্য কিছু লিখেছি, ভবিষ্যতে এটা নিয়ে নিশ্চয়ই লেখার অভ্যাস। আমরা বঙ্গভবনের গেটে অপেক্ষা করছিলাম, যারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন তারা তখন ঢুকলেন। আমরা তখন একই সামরিক বাহিনীর তাদের যে মাইক্রোবাস, তখন সেখানে আমরা সব মিলে 8-9টা রাজনৈতিক দল তখন আমরা বঙ্গভবনের ভিতরে ঢুকলাম। তো মাগরিবের পরে অ্যাকচুয়ালি তখন বঙ্গভবনের এই আলোচনাটা শুরু হলো। রাষ্ট্রপতি তিনি এলেন ঠিক মাগরিবের পরপরই। সেখানে ডক্টর আসিফ নজরুল ছিলেন? হ্যাঁ, সেখানে ছাত্র প্রতিনিধি ছিলেন? না, ছাত্র প্রতিনিধিরা তখন যারা আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিল তারা তখনও পর্যন্ত তারা কিন্তু আসতে পারেননি, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর 2-1 জন যারা যোগাযোগ করেছিলেন সামহাও তারা তখন আসতে পারেননি। কিন্তু ছাত্ররা পরে তাদের যারা ছাত্রও ছিল কিন্তু তারা এই আন্দোলনে তারা ফ্রন্ট লাইনে না, তারা হয়তো 18-19 সালে যারা যুক্ত ছিলেন কোটার, তাদের দিকে কয়েকজন তারা এসেছিলেন। তখন আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমি, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, প্রথমে আমরা 3 জন আমরা ওখানে যাই। তারপরে সেখানে আমাদের গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দরা, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কায়ুম এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, তাদেরকে পরে আমরা ওখানে ডেকে নিই, তারা ঢোকেন। আর এদিক থেকে আমি বিস্মিত হয়েছিলাম জাতীয় পার্টিকে দেখে। জাতীয় পার্টির জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ ওনারা ছিলেন, খুবই বিস্মিত হয়েছি ওনাদেরকে দেখে। আর বিএনপির দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং মির্জা আব্বাস ছিলেন,
ওনারা দুজন সেখানে ছিলেন। আর এদিক থেকে জামাত ইসলামীর আমির ছিলেন, জামাতের আরও দুজন তিনজন তারা ছিলেন, ইসলামী আন্দোলন, তারপরে প্লাস মামুনুল হক, তিনি কদিন আগে তিনি জেল থেকে হয়তো বেরিয়েছিলেন, তিনি, ইসলামিক ঘরানার আরও 3-4টা দল ছিলেন। আর এদিকে তারপরে এখানে সেনাপ্রধানও ছিলেন, সেনাপ্রধানরা এলেন না, সেনাপ্রধানই এলেন না, এবং তখন তিন বাহিনীর প্রধানরাই, তিন বাহিনীর প্রধান এলেন, আমাদের গোয়েন্দা সংস্থার যারা প্রধান তারা তখন এলেন। এরা তখন আনুষ্ঠানিকভাবে তখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি এলেন, তিনি এসে তিনি দাঁড়িয়ে হাত করে, তখন তিনি, আমি বলি তখন তিনি প্রায় কাঁপছিলেন কিছুটা, তখন তিনি প্রায় কাঁপছিলেন, তিনি এটা হাত মেলালেন। তারপরে আমার ডানে মান্না ভাই ছিলেন, মানে জড়িয়ে ধরলেন, এরপরে আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে বললেন সাইফুল ভাই এখন তো দেশটাকে রক্ষা করতে হবে। তিনি তখন কাঁপছিলেন ভিতরে ভিতরে, রাষ্ট্রপতি, হ্যাঁ, ওনার উত্তাপ পাওয়া যাচ্ছিল, ওনার কাঁপার। এরপরে তিনি সবার সাথে ঘুরে তিনি আবার তিনি বসলেন। প্রথম কথা বললেন সেনাবাহিনীর প্রধান। যখন মিটিংটা শুরু হলো, রাষ্ট্রপতির সভাপতিত্বে মিটিং শুরু হলো, রাজনীতিকরা বসছিলেন প্রধানত একদিকে, আর তারপরে তিন বাহিনীর প্রধান আরও কিছু রাজনীতিক, এবং আসিফ নজরুল ছিলেন, এবং তার আরও 2-1 তার সাথে ছিলেন। আর তো তারপরে সেনাবাহিনীর প্রধান তিনি প্রথম বললেন যে আমরা এই পরিস্থিতি, শেখ হাসিনা বললেন যে তিনি পদত্যাগ করেছেন এটা, এবং আমরা এই পরিস্থিতিতে বঙ্গভবনের জরুরিভাবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, আমরা একটু অল্প সময়ের জন্য বসছিলাম, বসে আমরা একটু আলাপ আলোচনা করেছি এখন কি করা যেতে পারে এই পরিস্থিতিতে। তা বললেন যে তিনি বললেন যে আমরাই প্রস্তাব করেছি, যেহেতু রাষ্ট্রপতি আছেন, এটা একটা সাংবিধানিক পদ, তাহলে বঙ্গভবনে যে পরবর্তী করণীয় ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই মিলে একটা আলোচনার সিদ্ধান্ত নেওয়া। আর তিনি সূচনা বক্তব্য রাখলেন। এর পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বক্তব্য রাখলেন। তিনি শুরুতে বললেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখন সরকারের প্রথম কাজ হবে নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে এখনই নির্বাহী আদেশে ওনাকে মুক্ত করে দেওয়া। তিনি এটা বলে তিনি আরও 2-1টা কথা বললেন। 3 নম্বর ব্যক্তি আমি ফ্লোর নিয়ে আমি কথা বলি। আমি 4-5টা প্রশ্নে তখন আমি কথা বলি। প্রথম আমি সেনাবাহিনীর প্রধানকে আমি জিজ্ঞেস করি যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, তো সেটা আপনার কতখানি নিশ্চিত, এবং আপনাদের কাছে সে কাগজপত্র আছে কিনা, যেটা আমি তাকে জিজ্ঞেস করি। এরপরে যেটা বলি যে পরিস্থিতি তৈরি, তিনি কি জানিয়েছিলেন? তিনি বললেন যে তিনি পদত্যাগ করেছেন। তিনি বললেন তিনি পদত্যাগ করেছেন, এইটুকু বললেন। তিনি আরেকবার, তিনি শুরুতে একবার বলেছিলেন, আমার প্রশ্নের জবাবে তিনি আরেকবার তিনি আর অতটা ব্যাখ্যা করেননি, বললেন যে তিনি পদত্যাগ করেছেন, এটা নিশ্চিত, এটার জন্য তিনি তো আগেই পদত্যাগ করেছেন, ওটাতে তিনি তো আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরেকবার তিনি উল্লেখ করেছিলেন, কিন্তু আনুষ্ঠানিক এই বৈঠকে আরেকবার তিনি রিকনফার্ম করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপরে আমি দ্বিতীয় পয়েন্ট যেটা আমি উল্লেখ করি যে এখন যে পরিস্থিতি, ইমিডিয়েটলি এখন হাসিনা চলে যাওয়ার পরে সারা দেশে মানুষের একদিকে উচ্ছ্বাস, একদিকে আনন্দ, কিন্তু পাশাপাশি উচ্ছ্বাস আনন্দ এটা যাতে কোনোভাবেই যাতে এটা বিপর্যয়ের দিকে না যায়, যাতে কোনো একটা সহিংসতার দিকে না যায়, এখন উচিত হবে সকল রাজনৈতিক দলের জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখা। আমি প্রথম যেটা বলি, এখন রাষ্ট্রপতির উচিত হবে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা যে হাসিনা পদত্যাগ করেছে, দেশ ছেড়ে পালিয়েছে, এবং দেশের যে পরিস্থিতি, এবং এরপর উচিত হবে সেনাবাহিনী প্রধানের আরেকবার তার পুরো ঘটনার বর্ণনা করে আরেকবার জাতির উদ্দেশ্যে তার বক্তব্য রাখা, এবং এই মিটিংয়ের পরপরই উচিত হবে রাজনৈতিক দলগুলোকেও জাতির উদ্দেশ্যে প্রত্যেকে বক্তব্য রাখবেন যে অভ্যুত্থানের অর্জনটাকে ধরে রাখতে হবে, বিজয়টাকে ধরে রাখতে হবে, এবং সেটার জন্য আইন নিজের হাতে নেওয়া যাবে না, মানুষ যেন ধৈর্যের পরিচয় দেয়। তখন ইতিমধ্যে খবর আসছিল, তখন আমি উল্লেখ করছিলাম, তখন আমরা জেনেছিলাম যে সিরাজগঞ্জের একটা থানাতে তখন সেখানে পুলিশ থানা আক্রমণ হয় এবং 14 জন পুলিশকে তখন সেখানে মেরে ফেলা হয়। তখন গোয়েন্দা প্রধান আমার কথা ধরেই তিনি তারপরে তিনি বলছিলেন শুধু সিরাজগঞ্জে অনেকগুলো থানাতে ইতিমধ্যে থানা আক্রান্ত হয়েছে, অনেক পুলিশ মারা যাচ্ছে, যদি এখনই যদি হস্তক্ষেপ না করেন তাহলে আরও একটা ভয়াবহ পরিস্থিতি তারপরে তৈরি হতে পারে। এরপর আমি এখন আলাপ আলোচনা করে আমাদের একটা অন্তর্বর্তী সরকার এখন এখানে গঠন করা, যেটা আগে আমাদের দলগুলোর একটা অবস্থান ছিল, এর ভিতরে
বিএনপির মহাসচিবের সাথে আমাদের একটা কথা হয় যে আমরা এখন কী অবস্থান নেব। আমরা যারা যুগপৎ আন্দোলনে আছি, আমাদের রাজনৈতিক অবস্থান ছিল যে হাসিনার পদত্যাগের পরে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে। আমরা আলোচনা করলাম যে আমাদের যে অবস্থান, সেই অবস্থানে আমরা থাকব। এই আইডিয়া থেকে যে অন্তর্বর্তী সরকার, আপনারা সেখানে কি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রস্তাবনা দিয়েছিলেন যে এই লোককে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হোক? একটা আলোচনা, হ্যাঁ, সেটা বলছি। এটা বলার পরে তখন আমাদের কারো কারো চিন্তা ছিল একটা জাতীয় সরকারের প্রস্তাবনা। সেই প্রস্তাবনাটা কেউ আর হাজির করেননি, বা তখন আমি কথাটা আগে বললাম যে আমাদের আগের অবস্থান এটা মনে করি এটা যাওয়ার জন্য। আপনি যেটা মানে উল্লেখ করছিলেন, তখন আসিফ নজরুল তখন তিনি তার বক্তব্যে তিনি রিপোর্ট করলেন যে ইতিমধ্যে তার সাথে ডক্টর ইউনূস তখন তিনি প্যারিসে তিনি অবস্থান করছিলেন। ডক্টর ইউনূসের সাথে তার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, এবং তিনি তাকে জানিয়েছেন। এবং ফ্রন্ট লাইনের আন্দোলনকারীরা, ছাত্র তরুণরা, তাদেরও একটা মতামত রয়েছে যে ডক্টর ইউনূস যদি অন্তর্বর্তী সরকারের যদি প্রধান হতে রাজি থাকেন, তাহলে সেটাকে আমরা হয়তো সবাই মিলে আমরা গ্রহণ করতে পারি। তার নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীকালে যেটা দাঁড়ালো, আমার চতুর্থ বক্তব্যটা ছিল যে তাহলে রাষ্ট্রপতি, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ডক্টর আসিফ নজরুল সহ তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, ছাত্র তরুণদের সঙ্গে। কারণ ছাত্রদের প্রধান ফ্রন্ট লাইনাররা তখন তারা আসেননি, মিটিং শেষ হয়ে গিয়েছিল। কথা ছিল পরের দিনই, আজকে তারা যোগাযোগ করবেন রাতের বেলা, পরের দিনই তারা ছাত্র তরুণদের সঙ্গে আলাপ আলোচনা করে কথা বলবেন। একদিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবেন, অন্তর্বর্তী সরকারের কাঠামো কী হতে পারে, কারা আসতে পারেন, আলাপ আলোচনা করার জন্য। এটা বলে তারপরে তো এই মিটিং 1 ঘন্টা 20-25 মিনিট মিটিং স্থায়ী হয়। মিটিংটা শেষ হলো এবং তারপরে তো রাত 11টার সময় রাষ্ট্রপতি ভাষণ দিলেন। আমাদের 3 বাহিনীর প্রধান তার সাথে তারা দাঁড়িয়েছিলেন। তারপর রাজনৈতিক দলগুলো একে একে মিটিংয়ের পরে তারা ওখানে আমাদের মিডিয়ার মাধ্যমে তারা জাতির উদ্দেশ্যে প্রত্যেকে বক্তব্য রেখেছে। আমি নিজেও সেখানে বক্তব্য রেখে যে কথাগুলো বললাম, অভ্যুত্থানের অর্জনটাকে ধরে রাখতে হবে, আইনকে নিজের হাতে নেওয়া যাবে না, কোনো প্রতিহিংসা প্রতিশোধের জায়গাটা গেলে আমাদের পুরো আন্দোলন অভ্যুত্থানটা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। কারণ এটাকে ব্যর্থ করবারও কিন্তু নানা ধরনের অভিজ্ঞতা অতীতে আমাদের, যাতে এটা না হয়, আমরা প্রত্যেকে যেন দায়িত্বশীল আচরণ যেন আমরা করি। তারপরে তো আপনি জানেন যে এরপরে 5 তারিখে, 6 তারিখ এবং 7 তারিখ পর্যন্ত যোগাযোগ হয়, আলাপ আলোচনা হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে যে নামগুলো দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের জন্য, মানে অধিকাংশ ক্ষেত্রে সেগুলো খুব বেশি বিবেচনায় আসেনি। মানে এর ভিতরে কমন হয়তো 2-3টা নাম কমন ছিল, আমি নামগুলো উল্লেখ করতে চাই না। কিন্তু তারপরে এটা প্রধানত প্রফেসর ইউনূসের, তিনি ফিরে আসার পরে তিনি তো 8 তারিখে ফিরলেন সকালবেলা, ওদিনই তিনি বিকেলবেলা তিনি শপথ গ্রহণ করলেন, এটা আপনারা জানেন। তারপরে তিনি যখন ফিরে এলেন, তখন প্রধানত ইতিমধ্যেই ছাত্র তরুণদের তাদের কিছু পছন্দ, রাজনৈতিক দলগুলোর সাথে কিছু আলাপ আলোচনা, কিন্তু এটা খুব স্বচ্ছভাবে এটা হয়নি। এটা আর আমাদের দিক থেকে আমি মনে করি একটা বড় ঐতিহাসিক ভুল একটা যেটা হয়েছিল, যেটা আমি পরবর্তীকালে আমি দলে কথা বলেছি, গণতন্ত্র মঞ্চে কথা বলেছি, বিএনপি নেতৃবৃন্দ সহ আলাপ করেছি। আমাদের স্পষ্টই একটা অবস্থান নেওয়াটা প্রয়োজন ছিল যে ঠিক আছে, আমরা যদি জাতীয় সরকার যেহেতু আমরা করতে পারছি না, আমরা একটা অন্তর্বর্তী সরকারই করব। এই সরকার কিভাবে হবে, এটা আবশ্যিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে, আর একদিকে ছাত্র তরুণ যারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন, আরেকদিকে হলো রাজনৈতিক দলগুলো 16 বছর ধরে যারা একটা জানবাজি লড়াই যারা করেছেন এবং আন্দোলনের শেষ পর্যায়েও যাদের এই ভূমিকার কারণের জন্য অভ্যুত্থানটা বাস্তবে এটা সফল হতে পেরেছে, তাদেরও একটা মতামত সাপেক্ষে সরকার গঠিত হবে। কিন্তু এই কথাটাকে খুব জোর দিয়ে বা খুব বাধ্যতামূলকভাবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে ছাত্র তরুণদের পাশাপাশি, এই কথাটা আমরা খুব জোর দিয়ে কথাটা আসেনি। এই কথাটা কেন আসেনি? মনে হতো এটা একটা সাময়িক সরকার হবে, অল্প দিনের জন্য সরকার হবে। তাহলে যেটা হতো কি, অন্তর্বর্তী সরকার নিয়ে এখন যে বিতর্কটা তৈরি হয়েছে, সরকারের কম্পোজিশন নিয়ে, উপাদান নিয়ে, ব্যক্তিবর্গ নিয়ে, অনেক কিছুকে মানে এড়ানো যেত।
এটা অনেক বেশি যোগ্য, অনেক বেশি কর্মক্ষম, অনেক বেশি প্রজ্ঞাবান ব্যক্তিদেরকে নিয়ে হয়তো সরকারটা গঠন করা সম্ভব হতো। তাহলে সরকারকে এরকম অনাকাঙ্ক্ষিত অনেকগুলো বিতর্ক, যেটা এক বছরে যে বিতর্কগুলো তৈরি হয়েছে সেটা হতো না। এবং আমি মনে করি অনেক আগেই আমাদের এই বিচার সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে নির্বাচনের পর্যায়ে যাওয়াটা সম্ভব হতো। তার জন্য এরকম দীর্ঘ একটা বছর হতো সময়টা প্রয়োজন হতো না। এটা আমি মনে করি একটা ঐতিহাসিক একটা প্রজ্ঞার ভুল অথবা পরিস্থিতি উপলব্ধি করতে না পারা, অথবা আমরা অতিরিক্ত আস্থা রাখতে চেয়েছিলাম মানে সরকার বা ছাত্র তরুণদের উপরে। তো এটা একটা হতে পারে। যাই হোক, তো এই ছিল ঘটনা। তারপর 8 তারিখে সরকার গঠন হলো, বিকেলবেলা সকল দল উপস্থিত ছিল। তো সেখানে যেটা হয়েছে, এই ক্যাবিনেটের প্রথম চেহারা দেখেই তো অনেকেই কিছুটা হতাশ হয়েছেন, কারণ যাদের 2-3 জন বাদ দিলে অধিকাংশেরই 16 বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের অধিকারী তেমন কোনো ভূমিকাই ছিল না, কারো কারো দূরবর্তী কোনো সম্পর্কও ছিল না, এরকম ব্যক্তিবর্গকে নিয়ে অনেকটা মনে হয়েছে ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে এই লোকগুলোকে এইটা প্রধানত প্রধান উপদেষ্টার তার পছন্দ। এ ব্যাপারে এটা নিয়ে কোনো দ্বিধার সন্দেহের কোনো কারণ নেই। এটা প্রধানত তিনি যাদেরকে মনে করেছেন তার সাথে প্রয়োজন, তার সাথে আসা দরকার, এটা তার বিবেচনা বোধে এটা কাজ করেছে। এটা ভালো হলো, তিনি এটার জন্য তাকে আমরা ক্রেডিট দেব। এটা যে ব্যর্থতা, দুর্বলতা, ঘাটতি, তার জন্য কিন্তু তাকে দায় নিতে হবে, তাকে দায় নিতে হবে। সুতরাং তিনি তার অভিজ্ঞতা, তার প্রজ্ঞার জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তো আখেরে তো বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে, কোনো সিদ্ধান্তটার শেষ ফলাফলটা কি তার উপরে তো আপনি সিদ্ধান্ত নেবেন আখেরে এটা কতখানি ভালো হলো। ফলে 8 তারিখের মধ্যে যখন তখন 3টা দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার রুদ্ধশ্বাস পরিস্থিতি ছিল, একটা রুদ্ধশ্বাস, যেটা অনেকটা আমার মনে আছে 75 সালে হচ্ছে কেউ জানতো না। 75 সালের জেল হত্যাকাণ্ডের পরে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 3, 4, 5, 6 তারিখ 7 তারিখ পর্যন্ত, ওই যে ছাত্র সৈনিক জনতার ওই যে সিপাহী বিপ্লব বা এই আগে পর্যন্ত, ঠিক ওই ধরনের তখন তো আমি সজ্ঞান, আমি তখন রাজনৈতিক একজন সংগঠক, আমি তখনও ছাত্র সংগঠক। তো তখন আর এই ধরনের একটা 3 দিন, কিন্তু আমি মনে করি আমাদের মানুষ অসাধারণ একটা ধৈর্যের পরিচয়, সম্প্রীতির পরিচয় দিয়েছে। এবং আওয়ামী লীগের নেতারা যেটা বলতেন, হাসিনা চলে গেলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে, কেবল 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ মানুষ বিএনপি জামাত বিরোধীরা মেরে ফেলবে, পুরো দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আমরা হতে দেইনি। নিশ্চয়ই আমাদের রাজনীতিকদের কিছু দুর্বলতা, ঘাটতি আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা অসাধারণ একটা প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় রাজনীতিকটা পরিচয় দিয়েছেন। আমরা কোনো প্রতিশোধ প্রতিহিংসার জায়গায় যাইনি, খুব সচেতনভাবে যাইনি। অভ্যুত্থানের ঐক্যটাকে ধরে রাখতে চেয়েছি, অর্জনটাকে আমরা ধরে রাখতে চেয়েছি। মানুষকে বিভক্ত করার পরিবর্তে ঐক্যবদ্ধ করা যায়, সংহত করা যায়, এটা আমরা চেয়েছি। যে কারণে গত এই 1 বছর ধরে অভ্যুত্থানের সাফল্য যে এখনও টিকে আছে, এই সরকার যে টিকে আছে, বাংলাদেশটাকে যে আমরা যেটা গৃহযুদ্ধের জায়গায় নিয়ে যেতে চাইনি, যারা নানা নাশকতা করেছেন, যারা ধরে না ওই যে বিপ্লবের পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনেও তারপরে প্রতি অভ্যুত্থান হাঁটে, অনেকগুলো চেষ্টা হয়েছিল গত এই 11 মাসে 9 মাসে। কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোতে নানা পার্থক্যের পরও দলগুলো ঐক্যবদ্ধ থাকার জন্য। এই প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় কিন্তু দলগুলো দিয়েছে। আমি এই ব্যাপারে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো রাজনৈতিক দলগুলোকে, ছাত্র, তরুণ এবং জনগণের সকল অংশকে। এই জন্য বাংলাদেশ 1 বছরের মাথায় আমরা এবার, আপনি এখন 36 দিনের আপনি কর্মসূচি করছেন, আগামী 5ই আগস্টে আমরা অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা এখানে উদযাপন করব। একদিকে শোকের এবং বেদনার মধ্য দিয়ে, আরেকদিকে বিজয়ের এবং নতুন পথে নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার শপথ হয়তো আমরা নেব। আমি মনে করি এ পর্যন্ত অনেকগুলো অর্জন আমাদের আছে, ব্যর্থতা আছে, ঘাটতি, দুর্বলতা আছে, সেটাও সবটাই আমাদের। এই সরকারের যেটুকু ঘাটতি, দুর্বলতা সরকারের একার না, তার খানিকটা রাজনৈতিক দলগুলোর আমাদের উপরও কিছুটা তার পড়বে, কারণ আমরা তো সেই ভূমিকাটা পালন করতে পারিনি। হিস্টোরিক্যালি কিছু ভুল হয়েছে, সেই ভুলের কিছু মাসল রাজনৈতিক দলগুলো হয়তো এখন খানিকটা দিচ্ছে। এখন যে পর্যায়ে এসছে, মনে করি এখন এর উত্তরণের সময়, বিচারটা একটু কার্যকর চলছে, সংস্কারটা এখন শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমি আশা করি জুলাই মাসের মধ্যে সংস্কার কমিশনের কাজ সম্পন্ন করে আমরা একটা জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো, যেটাকে জুলাই সনদ
হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। এরপরে থেকে নির্বাচনের প্রস্তুতি, এবং ইতিমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার একটা সম্ভাব্য সূচি যেটা বলা হয়েছে, মানুষ নতুন করে আস্থা রাখতে চেয়েছে। সরকারের সঙ্গে দলগুলো যে দূরত্ব তৈরি হয়েছিল, একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়েছিল, এই ঘোষণার পরে কিন্তু অনেকটা সংকটের সমাধান হয়েছে। আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাই, প্রফেসর ইউনূসের উপরে আস্থা রাখতে চাই যে তিনি প্রজ্ঞার পরিচয় দেবেন এবং পরিচয় দিয়ে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে দল এবং স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে বিচার এবং সংস্কারের প্রক্রিয়া আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি বিদায় নিতে পারে একটা নতুন জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে সরকারের নানা দুর্বলতা ব্যর্থতার পরও সরকারকে আমি নিশ্চয়ই A+ দিতে আমি কিন্তু দ্বিধা করব না। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আমরা সবশেষ প্রশ্ন আপনি ছোট করে বলবেন। আপনি বলছিলেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা সভা সেমিনারে বলছিলেন যে তারা ক্ষমতায় থাকাকালীন যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হলে রক্তের গঙ্গা বয়ে যাবে, অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা থেকে নামলে বা ক্ষমতা থেকে যে কোনোভাবে চলে গেলে রক্তের গঙ্গা বইবে। অর্থাৎ তারা যে অপরাধ করেছে, অপরাধের যে মাত্রা, সেটা বুঝেই কিন্তু তারা এটা আশা করেছে। ঠিক, এবং এটা আশা করেছে বলেই তারা ক্ষমতা থেকে নামতে চায়নি। এটি কিন্তু সবচেয়ে বড় বাস্তব কথা। এমন বাস্তবতায় এইরকম একটি যুদ্ধ ভাব, সেই রকম একটা পরিস্থিতিতে এত রক্তের মধ্য দিয়ে যখন একটি পরিবর্তন হলো দেশে ক্ষমতার পালাবদল, ক্ষমতার পরিবর্তন হলো, এবং সেই সময় দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, দেশে কোনো সংবিধান ছিল না, এমনকি মানুষ তো কোনো বিধিনিষেধের মধ্যেও ছিল না, এবং প্রত্যেকটি মানুষ কিন্তু সেটি জানতো, অবগত ছিল। এইরকম একটা পরিস্থিতিতে এই যে প্রতিশোধের কথা বলা হচ্ছে, সেই প্রতিশোধ না নেওয়া, যে এইটা যে মানুষ নিজের দৃষ্টিভঙ্গি বা নিজের যে প্রতিশোধের যে চিন্তা, সেটা থেকে বিরত রাখা নিজেকে, এই তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে আসলে এই কৃতিত্ব আপনি কাদেরকে দিবেন? রাজনৈতিক দলগুলোকে, শিক্ষার্থীদেরকে? না, আমি কাকে দিবেন? না, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি এই কৃতিত্ব সবাইকে দিতে চাই। আমি প্রাথমিকভাবে এই কৃতিত্ব আমি রাজনৈতিক দলগুলোকে দেব, কারণ তারাই সবচেয়ে বেশি আক্রান্ত ছিলেন, সবচেয়ে বেশি নিপীড়িত ছিলেন, সবচেয়ে বেশি তারা নির্যাতিত হয়েছেন, তারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন। তাদের দিক থেকে বরঞ্চ পাল্টা একটা রিটেলিয়েশনের, একটা প্রতিহিংসা প্রতিশোধের ব্যাপারটা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তারা অসাধারণ ধৈর্য সম্প্রতি পরিচয় দিয়েছেন। আমি আন্দোলনের ছাত্র তরুণ আন্দোলনকামী যে জনগণ, আমি নিশ্চয়ই তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। তারা অভ্যুত্থানের অর্জন তারা রক্ষা করতে চেয়েছেন। হ্যাঁ, এখানে মবের নামে অনেকগুলো কাজ হয়েছে, অনেকগুলো অপ্রত্যাশিত ঘটনা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। এখানে ধরুন এরকম অনেকগুলো 32 নম্বরে হামলা আক্রমণ থেকে সেটাকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অনেকগুলো মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু একই সাথে কিন্তু সেটাও হয়েছিল শেখ হাসিনা ভারতে বসে তিনি যেভাবে উস্কানি তৈরি করছিলেন, তিনি যেভাবে অভ্যুত্থানের বিরুদ্ধে, ছাত্র তরুণদের বিরুদ্ধে, আমাদের অর্জনের বিরুদ্ধে তিনি যেভাবে কাজ করছিলেন, তার একটা ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছিল। এটাকে বিবেচনার মধ্যে আমাদেরকে নেওয়া দরকার। আমি রাজনৈতিক দল, নেতাকর্মী, ছাত্র তরুণ এবং আন্দোলনরত জনগণের সকল অংশকে আমি ধন্যবাদ জানাবো। এটাই আমাদের অভ্যুত্থানের অর্জন, যে আমরা একটা বিজয়কে আমরা একটু ধরে রাখতে পারি, আমরা আরও রক্ষা করতে পারেন। আমরা বিভক্তি, বিভাজন, হিংসা, আরও হানাহানি পরিবর্তে এবং রক্তাক্ত কোনো প্রতিশোধের পরিবর্তে আমরা ঐক্য, সংহতি, বোঝাপড়া, যেটা লক্ষ্যটা হলো মানুষের গণতন্ত্র, মানুষের উন্নয়ন এবং একটা জবাবদিহিমূলক রাষ্ট্র, সরকার, সংবিধানের দিকে যাওয়াটা। আমি মনে করি আমাদের নানা ব্যর্থতার পরও আমরা দুনিয়ার বুকে আমরা নতুন একটা উদাহরণ তৈরি করতে পেরেছি, যে বাংলাদেশের মানুষ এরকম একটা আদিম কোনো প্রবৃত্তি নিয়ে কোনো প্রতিহিংসা প্রতিশোধের জায়গায় যে কোনো পাল্টা কোনো আক্রমণ, পাল্টা কোনো সহিংসতায় এ মানুষ যায়নি। তার মানে এ মানুষের দায়িত্ব আছে, কর্তব্যপরায়ণতা, তারা দেশপ্রেমিক, তারা দায়িত্বশীল। এই চৈতন্যর প্রকাশটা আমরা কিন্তু বিশ্ববাসীকে আমার মনে হয় আমরা দেখাতে পেরেছি, এবং এটাই ছিল পতিত হাসিনা সরকার এবং তাদের অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব। এই যে এখন আর নানা প্রশ্নে আমাদের বিতর্ক আছে, ভিন্নমত আছে, আবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার, বিচার সংস্কার এবং নির্বাচন, এই ব্যাপারে সাধারণভাবে দলগুলোর মধ্যে এক ধরনের গণ ঐক্যের জায়গা আছে, একদম রাজনৈতিক ঐক্যের জায়গাটা আবার তৈরি হয়েছে। এটাই হচ্ছে অর্জন। এবং এই যে ধর্মীয় সম্প্রীতি, লাস্ট কথাটা বলি, আলিফ হত্যার পরে চিটাগাঙে সাইফুল ইসলাম আলিফ ইসকনের ঘটনার পরে
অনেকের ধারণা ছিল যে ভারত এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, হানাহানি হবে, রক্তগঙ্গা বয়ে যায় কিনা। আমাদের এমনকি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এবং সকল রাজনৈতিক দল তারা অসাধারণ সম্প্রীতি ধৈর্যের পরিচয় দিয়েছেন, এবং এটাই হচ্ছে অভ্যুত্থানের অর্জন, এটাই শক্তি। এটাকে আমরা ধারণ করতে চাই, এটাকে নতুন আমরা তাৎপর্য দিতে চাই, এবং এই চৈতন্য নিয়ে 1 বছরের মাথায় যখন আমি আপনার সঙ্গে আলোচনা করছি, আমি যখন ফিরে তাকাচ্ছি, হ্যাঁ আমার অনেক কষ্ট আছে, বেদনা আছে, দুঃখবোধ আছে, কিছুটা একেবারে হতাশাবোধ নেই 1 বছরে, সেটা বলবো না, কিন্তু একই সাথে আশাবাদী হওয়ার অনেক বড় কারণ আছে। আমরা এখনও অর্জনটাকে আমরা ধরে রাখতে পেরেছি। ঐক্যের শেষ এক ধরনের সেতুবন্ধন, সেটা আমাদের মধ্যে এখনও অটুট আছে। লক্ষ্যটা হলো আমাদের ভিন্নতা থাকবে, নানা মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা এই ভিন্নতার মধ্যেও একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ হাঁটছে। আমি 1 বছরের মাথায় আমি নতুন করে আশাবাদী আমি হতে চাই যে আমরা আগামীতে আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দেব। বাংলাদেশ পুরনো ফ্যাসিবাদের জমানায় আর ফিরবে না। বাংলাদেশ 21 শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র, সরকার, সংবিধান, সেদিকে বাংলাদেশ যাবে। এবং বাংলাদেশ এখন থেকে সত্যি সত্যি এটার মালিক যে জনগণ যে সার্বভৌম, এই চৈতন্য জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সামনে এগোবে। আমি যারা দর্শক শ্রোতা এত সময় এই ভিওডির কল্যাণে আমাদের বক্তব্য শুনলেন, আমিও আপনাদেরকে সালাম জানাই। আরেকবার আমি আমার ভালোবাসা এবং আপনাদের জন্য গভীর একটা কৃতজ্ঞতাবোধ আমি প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। সাইফুল ভাই, আপনি আজকে অনেকগুলো অজানা কথা দর্শকদের উদ্দেশ্যে জানালেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রত্যাশা করছি ভবিষ্যতেও আপনাকে আমাদের মাঝে পাবো। আজকে আমাদের শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, অনেক ধন্যবাদ। সাইফুল ভাই যেমনটি বলছিলেন যে মানুষের মধ্যে একটি পরিবর্তন, অর্থাৎ 5 আগস্টের পরে আমরা দেখেছি যে প্রতিশোধের যে রাজনৈতিক প্রতিশোধের যে বিষয়টি, সেটি আমরা আসলে দেখিনি। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। জানি না বাংলাদেশে নতুন বাংলাদেশ বলার অর্থ যে বাংলাদেশ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। তবে এই যে একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো, এই পরিবর্তন থেকে আমাদের কিন্তু অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে। বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলো যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদেরও অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে এখান থেকে। তো আমরা আশা করব সেই দৃষ্টিভঙ্গি বদলিয়ে আমাদের বাংলাদেশটাকে যাতে আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদেরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।